হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এনকে ব্লগসের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি পালং শাক এবং মাছ রান্না করে আপনাদেরকে দেখাবো। তো আমি পালং শাকের মধ্যে প্রথমে দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন বাটা। 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি এবং আমি এই পর্যায়ে দেব 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। আমি রসুন বাটা এবং পেঁয়াজ বাটাকে ভালোভাবে তেলের সাথে নেড়েচেড়ে দেব চামচের সাহায্যে, এবং আমি এখানে এড করে নেব 2 চা চামচ লবণ। তো দর্শক, আমি লবণটা পেঁয়াজ এবং রসুন দিয়ে ভাগার দেওয়ার সময় দিয়ে দিই, কারণ এতে করে তেলটা ছিটকে পড়ে না এবং মশলাটাও তাড়াতাড়ি কষানো হয়ে যায়। তো আপনারা চাইলে প্রথমে এভাবে দিতে পারবেন, আবার অনেক সময় আছে যে গুঁড়া মশলাগুলো দেওয়ার সাথে সাথে আপনারা দিতে পারবেন। আমি এখন আমার মশলাগুলোকে ভালোভাবে চামচের সাহায্যে নেড়ে দেব এবং আমি অপেক্ষা করব আমার মশলাগুলো যেন ভালো মতো বাদামি কালার হয়ে যায়। এখন আমার মশলাটা যেহেতু বাদামি কালার হয়ে গিয়েছে, আমি এখন এই পর্যায়ে আমার মশলার উপরে কিছু পরিমাণ পানি এড করে নেব, যাতে করে আমি যখন গুঁড়া মশলাগুলো দেব তখন যেন আমার এই মশলাগুলা হাঁড়ির নিচে না লেগে যায় বা পুড়ে না যায়। এতে করে আমার রান্নাটা ভালো দেখাবে না, তাই আমি পানি এড করে নিয়ে দিয়েছি। এবং এখন আমি এড করে 1.5 চা চামচ হলুদের গুঁড়া। তো আমি 1.5 চা চামচ হলুদের গুঁড়া দেওয়ার পর আমি 3 চা চামচ মরিচের গুঁড়া দেব এবং 1 চা চামচ দেব ধনে গুঁড়া। আমি আবার বলে নিচ্ছি, আমি 1.5 চা চামচ হলুদের গুঁড়া দেওয়ার পর 3 চা চামচ মরিচের গুঁড়া দেব এবং 1 চা চামচ দেব ধনে গুঁড়া। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা একটু বেশি পরিমাণ মশলা দিতে পারবেন মরিচের গুঁড়া, আর যারা ঝাল খেতে কম পছন্দ করেন তারা একটু পরিমাণ মতো কমিয়ে নেবেন। আবার অনেকে আছে কাঁচামরিচ দিয়েও খেতে পারবেন। এখন আমি মশলাকে ভালো মতো কষানোর জন্য পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর আমি মশলাগুলোকে ভালোভাবে সাহায্যে নেড়েচেড়ে নিয়ে নিচ্ছি এবং আমি অপেক্ষা করব যেন আমার মশলাগুলো ভালো মতো কষানো হয়ে যায় এবং আমার মশলার উপরে যেন তেলটা উঠে আসে। যখন দেখবো আমার মশলাটা একটু গাঢ় লাল কালার হয়ে গিয়েছে এবং আমার মশলার উপরে তেল উঠে গিয়েছে, সেই পর্যায়ে আমি সবজিটা দিয়ে দেব। তো আমি পালং শাক এবং আলু কেটে ধুয়ে রেখেছি, এগুলো নতুন আলু। যারা নতুন আলুর খোসা ছাড়াতে চান ছাড়িয়ে দিতে পারবেন, আর আমি খোসা ছাড়াইনি, আমার কাছে খোসা সহকারে দিতে মনে হয়েছে ভালো হবে, তাই আমি খোসা সহকারে দিয়ে দিয়েছি। এখন আমি চামচের সাহায্যে আমার সবজিটা পালং শাক এবং আলুগুলাকে ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি, যেন আমার মশলাগুলা এবং সবজিগুলা ভালোভাবে একে অপরের সাথে মিশে যায়। তাই এভাবে আমি ভালোভাবে মশলাগুলাকে এবং সবজিগুলাকে মিক্সড করে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার 5 থেকে 10 মিনিট পর আমি ঢাকনাটা সরাবো এবং দেখবো আমার সবজিটা কীরকম হয়েছে। তো সবজিটা এই পর্যায়ে এসে, যেহেতু আমার সবজিটা মজে গিয়েছে প্রায়, তো আমি এখন মাছ এড করে নেব। আমার হাঁড়িটা একটু তেরা হয়ে গিয়েছিলো, আমি চামচের সাহায্যে ঠিক করে নিয়েছি। এখন এই পর্যায়ে এসে আমি মাছ দিয়ে দিচ্ছি। আমার রয়েছে যে জারি সাইজের যে রুই মাছ রয়েছে, ওইগুলার থেকে 4 পিস দিয়ে দিচ্ছি। যেহেতু আমার সবজি পরিমাণ কম এবং আমার পরিবারের সদস্য কম, তাই আমি 4 পিস দিয়েছি। আপনারা চাইলে সবজি বেশি দিতে পারবেন এবং এর সাথে মাছের পিসগুলো বেশি দিতে পারবেন। তো আমি মাছগুলাকে চামচের সাহায্যে বেশিক্ষণ নাড়ব না, আমি বেরির সাহায্যে একটু হালকা করে চারপাশ ঘুরিয়ে নেড়ে দেব, যাতে করে আমার সবজিটা তোলানিতে না লেগে যায়। এবং আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ রান্না করব। রান্না করার পর আমি দেখব যে আমার তরকারিটা কীরকম হয়েছে, আমি আবার নেড়ে চেড়ে দেব। এভাবে আমি নাড়াচাড়া করে নিলাম যাতে আমার মাছটা ভেঙে না যায়। তো এই পর্যায়ে এসে আমি আমার তরকারিতে জুল এড করে নেব। তো আমার জুল এড করার পর আমি জুলটা একটু পরিমাণ মতো বেশি দিয়েছি আমার সবজিটা ভালোভাবে কষার জন্য এবং মাছ ও সবজি একসাথে যেন ভালো মতো মিক্সড হয়ে ভালো মতো কষানো হয়, সেজন্য আমি জুলটা একটু বাড়িয়ে নিয়েছি। এবং যেহেতু আমি দুপুরে এই খাবারটা খাবো, তার জন্য দুপুরে ভাতের সাথে যেহেতু খাবো, তো একটু জুল আমি রাখবো, আমি এটাকে মাখা রাখবো না। এভাবে আমি আরও 30 মিনিট রান্না করে নেব। 30 মিনিট পর আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। তো দর্শক, আমার হয়ে গিয়েছে তরকারি রান্না করা। দেখুন আমার তরকারিটা কত সুন্দর একটা কালার এসেছে। যদি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এভাবে রান্না করে খেয়ে দেখবেন। তো এতক্ষণ আমার ভিডিও দিয়ে দেখার জন্য ধন্যবাদ সবাইকে।